হ্যাঁ, আমরা আমাদের ক্লাস শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম, এইগুলো ছিল। এই স্লাইডটা আমরা শেষ করেছি। আজকে আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, কোটিং প্রোটেকশন এক্সাম্পলস। ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টের জন্য আমরা জানি কপারের কন্ডাক্টিভিটি সব থেকে বেশি। অ্যালয় হিসেবে তাহলে ব্রাশ দিতে হয়। চিপ ডোমেস্টিক পারপাজে আমরা কপার বা ব্রাশ কোটিং ইউজ করি। ডোমেস্টিক পারপাজে আমরা কপার বা ব্রাশ কোটিং ইউজ করি। ইউজুয়ালি এটা কোটিং থাকে না, আমরা আমাদের বাসার ভিতরে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি এগুলো কোটিং ছাড়াই জিনিসটাই ম্যাটেরিয়ালটাই কপারের হয়ে থাকে। যদি অন্য কোনো ম্যাটেরিয়ালে করতে হয় কোনো কারণে, তাহলে তার উপরে কপার বা ব্রাশের কোটিং দিতে হয়, মেইনটা হচ্ছে তাই। কিন্তু ইউজুয়ালি আমাদের এটা কপারের হয়ে থাকে। তবে যদি লঙ্গার গ্রান্টেড সার্ভিস আমরা চাই, লং টাইম গ্রান্টেড সার্ভিস, তখন ম্যাটেরিয়ালটা হয়তো ডোমেস্টিকের জন্য মতো কপারের বা ব্রাশের হলো, কিন্তু লঙ্গার গ্রান্টেড সার্ভিসের জন্য সারফেসে গ্রান্ট কপার বা ব্রাশ থাকলে চলে না, সেখানে সিলভার প্লেটিং দিতে হয়। কপার বা ব্রাশ থাকলে তার উপরে সিলভার প্লেটিং দিতে হয়। আর যদি এরকম হয় যে কন্ট্যাক্টে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা কথা আছে, অল কন্ট্যাক্টস শুড বি ভেরি মাচ টাইট, খুব টাইট হতে হয়। কোনো লুজ কন্ট্যাক্ট থাকলে ওখানে স্পার্ক হয়। তা হাই কারেন্ট ফ্লো করলে স্পার্কের টেন্ডেন্সি আরো বেড়ে যায়। তো যে কন্ট্যাক্ট, তার মানে কন্ট্যাক্ট আমরা দিচ্ছি টাইট কন্ট্যাক্ট, লুজ তো হয়ে যেতে পারে মাঝে মাঝে, একটা পসিবিলিটি আছে। এটা তো মানে একটা ইন্টিগ্রিটি না, অখণ্ড একটা জিনিস না, দুটা জিনিস এক জায়গায় কন্ট্যাক্ট দিতে হচ্ছে, লুজ হয়ে যেতে পারে। অতএব there is every possibility for sparking, লুজ হওয়া মানে স্পার্ক করা। যদি এরকম স্পার্কিং এর পসিবিলিটি থাকে, তো সেক্ষেত্রে আমরা স্পার্ক রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল দিতে হয় সারফেসে, রোডিয়াম, লুথেনিয়াম ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা তিনটা ক্যাটাগরি দেখলাম। চিপ ডোমেস্টিক পারপাজে আমরা কপার বা ব্রাশ দেব, লং গ্রান্টেড লং সার্ভিসের জন্য আমরা সিলভার প্লেটিং দেব, আর স্পার্কিং যেখানে সিভিয়ার স্পার্কিং হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, সেখানে আমরা রোডিয়াম, লুথেনিয়াম কোটিং দেব। কথা শোনা যাচ্ছে তো? Yes sir. সো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট হিসেবে আমরা তিন ধরনের কোটিং আমরা ইউজ করব। কাটলারি, আমরা ডোমেস্টিক পারপাজে আমরা কাটলারি হিসেবে যেগুলো চামচ এগুলো ইউজ করি, আমরা দেখি সব স্টেনলেস স্টিল। কারণ কি? তার টার্নিশ রেজিস্ট্যান্স, করেশন রেজিস্ট্যান্স ভালো, রিলেটিভ ডিউরেবিলিটি, লাইফ ভালো, ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স, তা দেখতে ভালো লাগে, এই জন্য কাটলারিতে আমরা এসএস ইউজ করি। মোটর কার এক্সজস্ট সিস্টেম, এখানে যেটা বলা হয়েছে মোটর কারে এক্সজস্ট সিস্টেমটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্সজস্ট পাইপ। সো এই ভিতর দিয়ে ইনার সাইড, এটা হচ্ছে আউটসাইড, এক্সিট, এখান থেকে গ্যাস বেরিয়ে আসছে। কি গ্যাস যাচ্ছে এর ভিতর দিয়ে? ভিতর দিয়ে যাচ্ছে হট গ্যাস, এখান থেকে হট গ্যাস যাচ্ছে। আর বাইরের এটা, বাইরের সারফেসটা রিলেটিভলি এনভায়রনমেন্টে আছে, এটা এনভায়রনমেন্টে আছে। সো ভিতরের এই সারফেসটা হায়ার টেম্পারেচার আছে, আর বাইরের সারফেসটা রিলেটিভলি লো টেম্পারেচার আছে। হ্যাঁ, হিট কিছুটা ট্রান্সমিট হয়ে বাইরে যায়, সেই জন্য একটু গরম হয়ে যায়, কিন্তু রিলেটিভলি টু এনভায়রনমেন্টাল কন্ট্যাক্ট আছে। সো দুই সারফেস একরকম না, এক এনভায়রনমেন্টের কন্ট্যাক্ট প্লাস এদিক থেকে আসছে কি আসছে? এক্সজস্ট গ্যাস আসছে। এক্সজস্ট গ্যাসের একটা কম্পোজিশনের ভিতরে কেমিক্যালস থাকে, কিছু থাকে, করসিভ বা জিনিস থাকে, কিন্তু বাইরে সেটা নাই। সো দুইটা সারফেস দুই রকম অবস্থায় আছে, এবং বাইরের সারফেসটা শুধু এনভায়রনমেন্টাল কন্ট্যাক্টে নাই, হট গ্যাস কিছুটা ব্যাক করে আবার এই সমস্ত জায়গায় রিঅ্যাক্ট করে, এই সমস্ত জায়গায় রিঅ্যাক্ট করে, দেন এই জায়গা থেকে। ফলে এই জায়গা একরকম কন্ট্যাক্টে থাকে, এই জায়গা আবার আরেক রকম কন্ট্যাক্টে থাকে, বাইরে, আর ভিতরটা সব একই রকম কন্ট্যাক্ট। সেটা বলা হচ্ছে কি, internal corrosion is high temperature field and থাকে, and external corrosion is aqueous, normal environment থাকে,
and at temperature governed by the exhaust gases. Exhaust gas বাইরে ফ্লো করে যতটুকুকে সে কন্ট্রোল করে সেই ততটুকুই সেখানে এফেক্ট আসে। সো দুই জায়গায় দুই রকম। আমরা কি করি, এই এক্সস্ট সিস্টেমটা যদি কার বা মোটরসাইকেলে হয়, যদি চিপ আর কোনো কার হয়, আমরা এটা এমএস এর ব্যবহার করি। এমএস ইজ ডিমড ইকোনমিক ফর চিপার কার। টাটা ন্যানো 1 লাখ রুপি যার দাম, সেসব ক্ষেত্রে আমরা তাকে ইকোনমিক্যাল করার চেষ্টা করা হয়েছে সব দিক থেকে, সেখানে আমরা এটি ইউজ করতে পারি। কিন্তু মোর এক্সপেন্সিভ কারের জন্য, ফর এক্সাম্পল ওই যে কালকে যেটা বলছিলাম যে ইউএস এই যে একটা মোটর কোম্পানি আছে, সেটা তারা যে ভেহিকল তৈরি করে, টয়োটা যে ভেহিকল তৈরি করে, এসএস ইজ ফেভার, সেক্ষেত্রে মাইলেজ টেক না করে এসএস কে ফেভার করা, তাহলে তার রেজিস্ট্যান্স ভালো হবে। জুয়েলারি পারপাসে আমরা জানি গোল্ড unparalleled, gold or gold plated jewelry is of the best quality due to its tarnish resistance, মানে corrosion resistance and classical appearance, এবং তার অ্যাপিয়ারেন্স খুব সুন্দর। আমরা ব্রোঞ্জ ইউজ করি, কপার টিন মানে ব্রোঞ্জ, বিশেষ করে মেটালের ক্ষেত্রে আমরা ইউজ করি অলমোস্ট সেটাও ক্লিয়ার ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স, কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা যায় না, কিছু কিছু জায়গায় তার লিমিটেশন আছে। লিমিটেশন ইজ মেড অফ কপার টিন আর ব্রোঞ্জ প্লেটিং which gives a very similar appearance, তার অনেক লিমিটেশন আছে, সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ট্যাপের জন্য ডোমেস্টিক পারপাজে পানির ট্যাপের উপরে ক্রোমিয়ামের কোটিং দেই এবং আমরা দেখি যথেষ্ট গ্লেজ দেয়, যথেষ্ট সুন্দর, কিন্তু এটা আবার লিমিটেশন আছে, ওটাও সুন্দর লাগে কিন্তু ওটা আবার লিমিটেশন আছে, যদি ভিতরে স্ট্রেস থেকে যায়, উইথ হাই ইন্টারনাল স্ট্রেস ক্যান লিড টু মার্কড ক্র্যাক, তো ওখান থেকে ফেল হয়ে যেতে পারে। সেই জন্য ক্রোমিয়াম কোটিং আমি দিতে পারি, অসুবিধা নেই, রোডিয়াম কোটিং আমি দিতে পারি, অসুবিধা নেই, ভালো, কিন্তু আমাকে খেয়াল করতে হবে ভিতরে সাবস্ট্রেটটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোটিংটা যেন স্ট্রেস ফ্রি হয়, তা নাহলে এই স্ট্রেসটা ফেইলিওরের দিকে নিয়ে যাবে। ফুড ক্যান, এটা আমরা সবাই জানি, অনেক দিন যাবত করছি। ফুড ক্যানের ভিতরে আমরা টিন ইউজ করি, তার একমাত্র কারণ হচ্ছে তার নন টক্সিক প্রপার্টি জন্য। Although aluminum is finding increasing use for special equipment, কিছু কিছু স্পেশাল পারপাজে অ্যালুমিনিয়াম ইউজ করা হয় এবং আরো স্পেশাল পারপাজে এসএসও ইউজ করা হয়। গতকালকে মনে হয় একটা স্লাইডে আমরা দেখছিলাম এসএসও ইউজ করা হয় টিনের রিপ্লেসমেন্ট হিসেবে, এগুলো কিন্তু ওগুলো কস্টলি হয়ে যায়, লোয়ার কস্টের জন্য আমাকে টিন ইউজ করতে হয়। এই আমার এখানে এই চ্যাপ্টারের লেকচার শেষ এবং এই পর্যন্তই হবে তোমাদের কুইজ 1 চ্যাপ্টার শীট নম্বর 3 থেকে, আর এটা হচ্ছে শীট নম্বর 5, মাঝখানে শীট 4 অ্যালয় ইলেকট্রোডিপোজিশনটা বাদ যাবে। এই পর্যন্তই আমাদের কুইজ 1 এর সিলেবাস। কুইজ 1 এর ডেট হচ্ছে 18 তারিখ। এখন আমরা ওই প্রবলেমে যাব। প্রবলেমের শীটটা সবাই সামনে রাখো। আমাদের 1 নম্বর প্রবলেমটা ছিল এই, the current of 15 ampere was passed through a copper sulfate solution for 10 minutes. The area of the work in the tank was 1500 centimeters square. What is the average thickness of copper deposit? তো বোঝা যাচ্ছে একটা কপার প্লেটিং বাত আছে, যার ভিতরে আমরা কপার কোটিং করব। কারেন্ট দেওয়া হয়েছে 15 অ্যাম্পিয়ার, যে সাবস্ট্রেটের উপরে কপার কোটিং হবে। The area of the work in the tank was এতটা, এরিয়া হচ্ছে 1500 সেন্টিমিটার স্কয়ার। আমরা 10 মিনিট যাবত কারেন্ট পাস করব, এই এত অ্যাম্পিয়ার কারেন্ট পাস করব। যে কপার ডিপোজিশন হবে তার থিকনেস কত হবে সেটা আমাদের বের করতে হবে। সহজ একটা প্রবলেম। তা আমরা শুরু করব হচ্ছে, আমরা জানি W সমান AIT বাই NF, AIT বাই NF। কোনো প্রবলেমে যদি এফিসিয়েন্সির কথা বলা না থাকে, এফিসিয়েন্সি 100% আমরা ধরে নেব। তা আমরা কি কত গ্রাম কপার ডিপোজিশন হবে সেটা আমরা বের করি। এন্ড এ হচ্ছে কারেন্ট, আর অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট হচ্ছে কত, কপারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 63.5,
63.5 I হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কত 15 অ্যাম্পিয়ার সো 15 t হচ্ছে টাইম ইন সেকেন্ড টাইম দেওয়া আছে 10 মিনিট তো সেকেন্ডে করলে হয় 10 গুণ 60 আর n হচ্ছে কভার হচ্ছে 2 f হচ্ছে 96,500 তোমরা সাথে সাথে ক্যালকুলেশন করবা এটা কত হয় আমাকে বলো কত হয় 2.961 gram. রাইট 2.961 গ্রাম এই প্রবলেমটাতে কপারের রো হচ্ছে রো কপার 8.93 গ্রাম পার সিসি এত গ্রাম বেরোলো এইটার আমরা ভলিউম বের করব সো ভি সমান ভি ডিপোজিশন বা কোটিং রো দেওয়া আছে আর গ্রাম দেওয়া আছে তাহলে ভি হবে 2.961 divided by 8.93 সমান কত হয় anybody right 0.33 cc সেন্টিমিটার কিউব এত হলো সেন্টিমিটার কিউবের ডিপোজিশনের ভলিউম আর ডিপোজিশন যেখানে পড়ছে তার এরিয়া দেওয়া আছে 1500 সেন্টিমিটার স্কয়ার তাহলে আমরা থিকনেস বের করতে পারি ভলিউম সমান হচ্ছে a গুণ রো a আমি a প্রাইম দিই এটা এরিয়া প্রাইম আর হচ্ছে থিকনেস t প্রাইম দেই এটা সমান হচ্ছে তাহলে 0.33 এরিয়া গুণ থিকনেস সমান ভলিউম এটা তো এরিয়া কত দেওয়া আছে তাহলে এখান থেকে t প্রাইম আমরা বের করতে পারি a প্রাইম by 0.33 that is a prime দেওয়া আছে ভুল হলো নাকি ভুল হয়ে গেল উল্টা হয়ে গেল এটা উল্টা হবে t প্রাইম হবে 0.33 divided by a prime সমান 0.33 a প্রাইম হচ্ছে 1500 সেন্টিমিটার স্কয়ার 1500 সেন্টিমিটার স্কয়ার এটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার কিউব এটা সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটারে আসবে খুব ছোট ফিগার আসবে ওটাকে আমরা মাইক্রোমিটারে কনভার্ট করে নেব মাইক্রোমিটারে কনভার্ট করলে কত হয় 2.21 micrometer. 2.21 ঠিক আছে আমার এখানে মনে হয় রাউন্ড ফিগারে বলা আছে 22 মাইক্রোমিটার তোমার যেটা আসে এটা হচ্ছে आंसर রাউন্ড ফিগারে বলা আছে তোমাদের যেটা আসে তোমরা সেটা লিখো 2.21 বললে ও 2.2 রাইট 22 না 2.2 21 হচ্ছে ঠিক আছে এটা মাইক্রোমিটার এটি আমাদের आंसर what is the average thickness of copper deposit প্রবলেম গুলো সহজ আছে শেষের দিকে একটা কঠিন আছে বাকি সবগুলো সহজ ঠিক আছে এক নম্বর সহজ প্রবলেম আমরা দুই নম্বরে চলে যাচ্ছি দুই নম্বর হচ্ছে total area of work in the tank is 1.5 meter square at an average current of 1000 ampere the average thickness of zinc deposit was atom micrometer in 15 minute what was the current efficiency সেকেন্ডে কারেন্ট এফিসিয়েন্সি কত জানতে চাইছি তার মানে আমরা আমাদের থিওরিটিক্যাল ডব্লিউ বের করতে হবে আর প্র্যাকটিক্যাল ডব্লিউ কি বলা আছে প্র্যাকটিক্যাল ডব্লিউ আমাদের বের করতে হবে ওই যে থিকনেস বলা আছে থিকনেস থেকে আর এরিয়া দেওয়া আছে এখান থেকে প্র্যাকটিক্যাল ডব্লিউ চলে আসবে এই প্রবলেমে এটা কিসের আন্ডারস্ট্যান্ড জিঙ্ক জিঙ্কের এই প্রবলেমে রো জিঙ্ক দেওয়া আছে রো জিঙ্ক সমান হচ্ছে 7.14
7.14 গ্রাম আর সিসি, এটা দেওয়া আছে given। তো আমরা আগের মতোই আমরা শুরু করি। আমার এরিয়া দেওয়া আছে 1.5 মিটার স্কয়ার, 1.5 মিটার স্কয়ার এরিয়া, মিটার স্কয়ার, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, সমান 1.5 গুণ 100, যেটি স্কয়ার আছে একটা স্কয়ার হবে সেন্টিমিটার স্কয়ার, এটা হয় 15,000 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে এরিয়া বলা আছে। আর থিকনেস টি প্রাইম, এটা দেওয়া আছে 25 মাইক্রোমিটার, 25 মাইক্রোমিটার। এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে আমরা ভলিউম বের করতে পারবো। এটা সেন্টিমিটারে নিয়ে গেলে হয় মাইক্রোমিটারকে 1000 দিয়ে ভাগ করে তারপরে হবে মিলিমিটার, আবার 10 দিয়ে ভাগ করলে হবে সেন্টিমিটার। এটা হয় 0.0025 সেন্টিমিটার। তো এরিয়া বের করলাম আর থিকনেস বের করলাম, তাহলে আমরা এবার ভলিউম বের করতে পারি। ভি ডিপোজিট পনেরো হাজার গুণ 0.0025 সমান হচ্ছে 37.5 সিসি। তোমরা ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেশন ঠিক হচ্ছে কিনা। এত সিসি আসলো ভলিউম। তো এখান থেকে আমরা ডব্লিউ জিঙ্ক বের করব। ডব্লিউ জিঙ্ক হচ্ছে রো সমান এম বাই ভি, তাহলে এম সমান হচ্ছে রো গুণ ভি। রো হচ্ছে 7.14 গুণ ভি হচ্ছে 37.5। ডব্লিউ জিঙ্ক হচ্ছে 267.75 গ্রাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডব্লিউ জিঙ্ক, অ্যাকচুয়াল যেটা আমরা পেয়েছি, কারণ থিকনেস আমার বলে দিচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল। এত গ্রাম। আমাকে এফিসিয়েন্সি জানতে চেয়েছে, তাহলে আমাকে থিওরিটিক্যাল বের করতে হবে। ডব্লিউ থিওরিটিক্যাল হচ্ছে ফর্মুলা অনুযায়ী EIT বাই NA, EIT বাই NA। জিঙ্কের এ হচ্ছে অ্যাটমিক ওয়েট হচ্ছে 65 পয়েন্ট 65.38 এ আই হচ্ছে 1000 অ্যাম্পিয়ার বলা আছে। টি হচ্ছে 15 মিনিট বলা আছে, তাহলে 15 মিনিটকে সেকেন্ড করলে 60 দিয়ে গুণ। আর এন এর হচ্ছে 2,
গুড, এফ হচ্ছে 96,500। রাইট, 304.8